আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম খতিয়ান অধ্যায়ের সৃজনশীল 2 নিয়ে, যেখানে আমরা ক নম্বর অঙ্কটা করেছিলাম উপযুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করা। তো ক্রয় জাবেদা প্রস্তুত করার পরে এখন আমাদেরকে খ নম্বরে প্রশ্ন করা হলো যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সাধারণ খতিয়ানসমূহ প্রস্তুত করা। তো আমরা খতিয়ান প্রস্তুত করব কয়েকটা হিসাবের, লেনদেনগুলোর ভিতরে যে হিসাবগুলো জড়িত আছে সেই হিসাবগুলোর খতিয়ান করব। এক নম্বর, যেই সেপ্টেম্বরের 1 তারিখে যেই লেনদেনটা আছে সেখান থেকে আমরা জাবেদা করতে পারলাম যে এরকম যে আরমান ট্রেডার্স কি করছে, ফারহান এন্ড ব্রাদার্সের নিকট থেকে চাল ক্রয় করছে। তো সেই ক্ষেত্রে আমরা জাবেদা লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। তাহলে আমরা ক্রয় হিসাবের একটা খতিয়ান করব। আমরা সহজে করার জন্য চলমান জেরস কি করব। তারপরে আমরা আরেকটা দেখতে পেলাম যে আরমান ট্রেডার্স ইরফান ট্রেডার্সের নিকট থেকেও কিন্তু ক্রয় করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জাবেদাটা করব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখতেছি 1 তারিখ এবং 5 তারিখে এখানে ক্রয় হিসাব একটা এবং পাওনাদার হিসাব একটা। সেপ্টেম্বরের 1 তারিখেও ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ফারহান অ্যান্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। সেপ্টেম্বরের 5 তারিখেও ঠিক একই রকম ভাবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ইরফান ট্রেডার্স হিসাব ক্রেডিট। 12 তারিখে কি হলো? 12 তারিখে হলো যে নষ্ট হওয়ার কারণে আরমান ট্রেডার্স যেখানে 1 তারিখে ক্রয় করেছিল সেই ক্রয়কৃত পণ্যগুলো ফারহান এন্ড ব্রাদার্সকে কিন্তু ফেরত দিয়ে দিছে। তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যাবে, কারণ আগে তুমি ক্রয় করছিলা, এখন ক্রয়কৃত পণ্য ফারহান এন্ড ব্রাদার্সের নিকট ফেরত দিয়ে দিছো। তো ফারহান এন্ড ব্রাদার্সের পার্সে আর ক্রয় কমছে, ফেরত দেওয়া হলো, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত ক্রেডিট হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো পাওনাদার ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ডেবিট। তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর কি ক্রয় ফেরত ক্রেডিট। তারপরে ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নমুনা মাফিক না হয় ফেরত প্রদান। এই ক্ষেত্রেও দেখা যায় তার কাছ থেকে আগে ক্রয় করছিল, নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত দেওয়া হলো, এটাও ক্রয় ফেরত। এটাও পাওনাদার ইরফান ট্রেডার্স হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে মোটমাট এখানে আমাদের হিসাব আসতেছে, যে হিসাবগুলো আসতেছে সেগুলোরই আমরা সাধারণ খতিয়ান করব। কি কি হিসাব আসতেছে? সেপ্টেম্বরের 1 তারিখে আসলো ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব। সেপ্টেম্বরের 5 তারিখে আসতেছে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব ইরফান ট্রেডার্স। সেপ্টেম্বরের 12 তারিখে এসে নতুন করে একটা হিসাবের উদ্ভব হয়েছে, সেটা হলো ক্রয় ফেরত। সেপ্টেম্বরের 18 তারিখেও ক্রয় ফেরত। তার মানে মোটমাট আমরা খতিয়ান করব কার কার? ক্রয় হিসাবের, পাওনাদার হিসাবের, ক্রয় ফেরত হিসাবের, এই তিনটার সাধারণ খতিয়ান আমরা করব। তো তোমরা সাধারণ খতিয়ান দুইটা ছকে করতে পারো, টি ছকে করতে পারো অথবা চলমান জের ছকে করতে পারো। তো আমাদের কাছে চলমান জের ছকটা ইজি হবে, সহজ হবে, এই জন্য করব। তো কার আমরা খতিয়ান করতেছি? আরমান ট্রেডার্সের খতিয়ান, সাধারণ খতিয়ান করতেছি। লিখবো আরমান ট্রেডার্সের সাধারণ খতিয়ান, ব্র্যাকেটে লিখে দিব চলমান জের ছক, চলমান জের ছক। পাওনাদার হিসাবেরও একই রকম ভাবে খতিয়ান করব এবং ক্রয় ফেরত হিসাবেরও খতিয়ান করব। খতিয়ান করার জন্য আমাদেরকে চলমান জের ছক আঁকতে হবে। প্রথমে তারিখ, তারপরে বিবরণ, তারপরে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং উদ্বৃত্ত বা জেরেরও দুইটা ঘর, একটা হলো ডেবিট উদ্বৃত্ত বা জের আর একটা হলো ক্রেডিট উদ্বৃত্ত বা জের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এর আগে যে কাজটা করছি এটা আমাদেরকে সাহায্য করবে। আমরা এখানে দেখতেছি যে যখন আমরা ক্রয় জাবেদা করছি সেখানে লিখছিলাম যে ক্রয় ডেবিট, এই যে ক্রয় হিসাব ডেবিট 1,41,200 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 1,41,200 টাকা, অর্থাৎ যত টাকা ডেবিট ঠিক সমপরিমাণ টাকার ক্রেডিট। তাহলে আমরা এখন যেহেতু ক্রয় হিসাব করব, তাহলে ক্রয় হিসাব ডেবিট ঘরে আমরা 1,41,200 টাকা লিখব, কিন্তু বিবরণের ঘরে লিখব পাওনাদার হিসাব। ওকে, তাহলে ক্রয় হিসাব ডেবিট দিকের ঘরে 1,41,200। দেখো
ক্রয় হিসাব ডেবিট দিকের ঘরে 1,41,200, বিবরণের ঘরে পাওনাদার হিসাব। তো যেহেতু ডেবিট ঘরে টাকা উঠছে, এই জন্য আমরা ডেবিট জেরের ঘরে টাকাটা বসিয়ে দিব। এখানে আর কোনো হিসাব নাই, তাই আমাদের সাদা ক্রয় হিসাবের খতিয়ান শেষ। আমরা জাবেদার মাধ্যমে, ক্রয় জাবেদার মাধ্যমে ক্রয় হিসাবের খতিয়ানটা করে ফেললাম। এবার আসো, আমরা যেটা করব সেটা হলো ক্রয় হিসাবে তো করে ফেললাম, এবার আমরা পাওনাদার হিসাবটা করে ফেলি। পাওনাদার হলো 2 জন। পাওনাদার কয়জন? 2 জন। তো পাওনাদার 2 জন কারা কারা? ফারহান এন্ড ব্রাদার্স, আর একটা হলো ইরফান ট্রেডার্স। তো পাওনাদার হিসাব তুমি যখন লিখবা, পাওনাদার হিসাবে যখন খতিয়ান করবা, তখন পাওনাদার হিসাব ক্রেডিট দিকে 1,41,200 টাকা লিখবা। বিবরণের ঘরে ক্রয় হিসাব লেখা হবে। বিবরণের ঘরে কি লেখা হবে? ক্রয় হিসাব। তাহলে আমরা যখন পাওনাদার হিসাবের খতিয়ান করতেছি, তখন পাওনাদার হিসাব ক্রেডিট ঘরে 1,41,200, বিবরণের ঘরে লিখব ক্রয় হিসাব। তাহলে টাকাটা যেহেতু ক্রেডিট দিকে টাকাটা, তাই সরাসরি ক্রেডিট দরে টাকাটা বসে যাবে 1,41,200। আচ্ছা, এরপরে আসি ক্রয় ফেরত। ক্রয় ফেরতের টাকাটা আমরা আসলে কিভাবে নির্ণয় করলাম, এই জন্য কিন্তু আমাদেরকে একটা অঙ্কটা করে নিতে হবে শেষে দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এটা কি করে করলাম। আমরা দেখলাম যে চাল নষ্ট হওয়ার কারণে আরমান ট্রেডার্স সেপ্টেম্বরের 1 তারিখে ফারহান ব্রাদার্সের নিকট থেকে চাল ক্রয় করছিল 50 বস্তা। সেইখান থেকে সেপ্টেম্বরের 12 তারিখে নষ্ট হওয়ার কারণে 5 বস্তা চাল ফারহান ব্রাদার্সকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 5 বস্তা চালের দাম 2,500 টাকা করে, এবং সেখানে কারবারি বাট্টাটা বাদ দিতে হবে। তাহলে আমরা লিখব 2,500 টাকা করে 5 বস্তা চাল ফেরত দেওয়া হলো। তাহলে আমরা ফেরতের হিসাবটা দেখি। ফারহান ব্রাদার্সকে ফেরত দেওয়া হলো কি? 2,500 টাকা করে 5 বস্তা চালের দাম, এবং সেই 2,500 টাকা করে 5 বস্তা চালের দামের 3% কারবারি বাট্টা বাদ দিতে হবে। 3% কারবারি বাট্টাটা বাদ দিতে হবে। তাহলে আসবে হলো 12,125 টাকা। এটা তোমরা উপর নিচেও কিন্তু করতে পারো। যেমন আমরা যদি দেখাই, ফারহান ব্রাদার্সের ফেরতের টাকাটা কিভাবে আমরা হিসাব করলাম সেটা একটু তোমাদেরকে দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত দেওয়া হলো। এই 5 বস্তা চালের দাম 2,500 টাকা করে 50 বস্তা ক্রয় করেছিল, সেখান থেকে 5 বস্তা নষ্ট হওয়ার কারণে ফেরত হলো। তাহলে 2,500 টাকা করে 5 বস্তা চালের দাম। তো তুমি লিখবা 2,500 ইন্টু 5 বস্তা চাল। তাহলে 2,500 টাকা করে 5 বস্তা চালের দাম আসতেছে 12,500 টাকা। কত হাজার 500? 12,500। এই 12,500 টাকা আসলে এটা একটু বিস্তারিত তোমাদেরকে আমরা দেখাই আসলে এইখানে কিভাবে করা হলো। আমরা প্রথমে লিখি যে 2,500 টাকা করে 5 বস্তা চালের দাম আসতেছে 12,500। 12,000 কত? 500। সেখান থেকে আমরা কি করব? কারবারি বাট্টা বাদ দিব। তাহলে বাদ কারবারি বাট্টা, একটু দূরে লিখি, বাদ কারবারি বাট্টা। আমরা এটা একসাথে করে ফেলছি আর কি, কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা, এই যে টাকাটা আছে এই টাকাটার উপরেই কিন্তু 3%। কয় পার্সেন্ট? 3%। তাহলে এভাবে করব। ঠিক বোঝানোর সুবিধার্থে নিচে আবার
তোমাদের জন্য ক্যালকুলেশন করে দিচ্ছি। তো দেখতেছো 2500 টাকা করে 5 বস্তার দাম আসে 12,500 টাকা। সেখান থেকে তোমাদেরকে বিয়োগ দিতে হবে কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা তুমি এই যে টাকাটা আছে এই টাকাটার থেকে 3% বাদ দিবা। তো এই টাকাটা আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, 2500 টাকা করে 5 গুণ 3%। এটাই আসলে এখানে এইভাবে লেখা হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারো যে স্যার এটা দুইবার লেখলো কেন, পাশাপাশি লেখার কারণে এরকম হয়েছে। এটা আমরা উপরে নিচে করলে এরকম হইতো যে হ্যাঁ আমরা লিখতাম এরকম ভাবে লিখতাম যে 12,500 গুণ 3%, অর্থাৎ 2500 টাকা করে 5 বস্তা চালের দাম আসে 12,500 টাকা। সেই 12,500 টাকার উপরে 3%, তো 12,500 টাকার উপরে 12,500 টাকার উপরে 3% যা আসে তা আমরা এখানে লিখব 12,500 টাকার উপরে 3%, 12,500 গুণ 3%, 375। তাহলে আমরা এখানে লিখব 375, 375। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, এই অংশটা যদি আমরা বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা আমরা এখানে লিখব। তো সেই সংখ্যাটাই কিন্তু 12,125, 12,125। এই হলো শিক্ষার্থীরা ক্যালকুলেশনটা, অর্থাৎ ফারহান এন্ড ব্রাদার্সকে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হলো, এই পরিমাণ পণ্যের দামের টাকা ফেরত দেওয়া হলো। 2500 টাকা করে 5 বস্তা চাল ফেরত দেওয়া হয়েছে। তো 2500 টাকা করে 5 বস্তা চালের দাম 12,500 টাকা। 12,500 টাকার উপরে 3% কারবারি বাট্টা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ক্যালকুলেশনটা এইভাবেও তুমি করতে পারো অথবা পাশাপাশি এইভাবেও করতে পারো। ঠিক তেমনি ভাবে ইরফান ট্রেডার্সকে কি করছে, ইরফান ট্রেডার্সকেও কিন্তু ফেরত দিছে। দেখো 20 কেজি ডাল ফেরত দিয়ে দিছে। তো 20 কেজি ডাল 105 টাকা করে, তাহলে এটাও এরকম ভাবে যে 105 টাকা করে 20 কেজি চালের দাম বাদ, সেখান থেকে 5% কারবারি বাট্টা বাদ দিয়ে দিছে 1955 টাকা। তো এগুলো হলো ক্রয় ফেরত। এই যে টাকাটা আমরা হিসাব করলাম এগুলো হলো ক্রয় ফেরত। 14,120 টাকা হলো মোট ক্রয় ফেরতের টাকা, দুই প্রতিষ্ঠানের মোট ক্রয় ফেরতের টাকা। তাহলে আমরা এখানে লিখব ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব 14,120 টাকা। এটা কেন, কারণ জাবেদা করলে কি হবে, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তো পাওনাদার হিসাব যেহেতু ডেবিট, কারণ কি পাওনাদারকেই ফেরত দেওয়া হলো, পাওনাদারের কাছেই গেল, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। তো ডেবিট দিকে 14,120 টাকা। আর বিবরণের ঘরে লিখবো ক্রয় ফেরত হিসাব। খতিয়ান পাওয়ার জন্য কিন্তু তোমাকে আগে জাবেদাটা ভালো করে পারতে হবে। তাহলে দেখো এখানে ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিট দিকে টাকা আছে 1,41,200। পরবর্তীতে সেপ্টেম্বর 30 তারিখে গিয়ে ক্রয় ফেরতের টাকা হলো 14,120 টাকা, সেটা ডেবিট ঘরে। তাহলে ক্রেডিট ঘরের আগে থেকেই ব্যালেন্স হিসাবে আছে, জমা আছে 1,41,200। সেখান থেকে আমরা যদি 14,120 টাকা বাদ দিয়ে দিই তাহলে ক্রেডিট দিকে আরো টাকা থাকবে 1,27,080 টাকা। তাহলে ক্রয় ফেরতের টোটাল টাকাটা হলো 1,27,080 টাকা। সরি, পাওনাদার হিসাবের ক্রেডিট এখন সর্বশেষ ব্যালেন্স হলো 1,27,080 টাকা। এবার আমরা ক্রয় ফেরতের করব। ক্রয় ফেরত টোটাল টাকাটা কত, ক্রয় ফেরতের টোটাল টাকাটা হলো এই যে টাকাটা 14,120 টাকা। তাহলে ক্রয় ফেরত ক্রেডিট, পাওনাদার ডেবিট। তো যখন ক্রয় ফেরতের আমরা খতিয়ান হিসাব করব তখন ক্রয় ফেরত ক্রেডিট দিকে, তাহলে ক্রয় ফেরতের ক্রেডিট দিকে টাকাটা লেখার পরে বিবরণের ঘরে ডেবিট হিসাব খাতের নামটা লিখে দেব। ডেবিট হিসাব খাত হলো পাওনাদার, কারণ ক্রয় ফেরত ক্রেডিট, পাওনাদার ডেবিট। তো ক্রয় ফেরত ক্রেডিট, ক্রেডিট দিকে টাকা বসানোর পরে আমরা এটা সরাসরি ক্রেডিট জারের ঘরে টাকাটা বসিয়ে দিলাম। এই হলো শিক্ষার্থী আমাদের অঙ্ক। এই অঙ্কটা তোমরা করে ফেলবে আশা করি। এবং সাধারণ খতিয়ান করার জন্য তোমাকে কিন্তু এই যে লেনদেনগুলো, এই যে সেপ্টেম্বরের 1 তারিখ, 5 তারিখ, 12 তারিখ এবং 18 তারিখের জাবেদাটা তোমাকে সুন্দর মতো প্রস্তুত করে নিতে
হবে। তো প্রস্তুত করলে কিন্তু তোমার কাছে বিষয়টা কিন্তু শিক্ষার্থীরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি এই জাবেদাটাই আসলে যদি করতে চেষ্টা করি, এগুলো দিয়ে জাবেদা যদি করার চেষ্টা করি, তাহলে তোমরা একটু দেখো যে কিভাবে আমরা জাবেদাটা করতে পারি। তো যেমন ধরো সেপ্টেম্বরের 1 তারিখ নিয়ে আমরা যদি জাবেদা লিখি, ধরো সেপ্টেম্বরের 1 তারিখ নিয়ে জাবেদা লিখি, তো এটা কি জাবেদা লিখতে পারি? ফারহান এন্ড ব্রাদার্সের নিকট থেকে প্রতি 50 কেজির বস্তা 2500 টাকা করে 50 বস্তা মিনিকেট চাল ক্রয় করা হলো। তাহলে ক্রয়ের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে সেটা বাকিতে ক্রয় হয়েছে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ব্র্যাকেটে লিখে দিই ফারহান এন্ড ব্রাদার্স হিসাব, ফারহান এন্ড ব্রাদার্স ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। তো সেপ্টেম্বরের 1 তারিখের আমাদের জাবেদাটা এটা। টাকার অঙ্ক আমরা হিসাব তো সেই আগে করেই নিছি। টাকার অঙ্ক এরকম ভাবে আমাদেরকে আসলে হিসাব করে নিতে হবে এইভাবে। কয়ের অঙ্কের মধ্যে আমরা টাকার অঙ্ক হিসাব করেছি, তো এটা আমরা একটু কপি করে নিই। সেপ্টেম্বরের সেপ্টেম্বরের 5 তারিখের জাবেদা কি হবে? সেপ্টেম্বরের 5 তারিখে জাবেদা হবে ইরফান ট্রেডার্সের নিকট থেকে 200 কেজি ডাল করা। একই জাবেদা, শুধু পাওনাদার পরিবর্তন হয়ে এখানে নামটা হবে ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স। এই সেপ্টেম্বরের 12 তারিখের জাবেদাটা কি হবে? সেপ্টেম্বরের 12 তারিখ কি করছে? ফারহান এন্ড ব্রাদার্সকে ফেরত দেওয়া হলো। তো ফারহান এন্ড ব্রাদার্স, এই যে ফারহান এন্ড ব্রাদার্সকে আগে ক্রেডিট করা হয়েছে, এখন তার কাছে যদি মালগুলো ফেরত যায় তাহলে এই ক্ষেত্রে সে এখন কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব ফারহান এন্ড ব্রাদার্স ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অর্থাৎ তার কাছ থেকে আগে পণ্য ক্রয় করা হয়েছিল, এই কারণে তাকে ক্রেডিট করা হয়েছে। এবার তার কাছে পণ্যগুলো ফেরত গিয়েছে, এই জন্য সে ডেবিট হয়ে গেল, আর ক্রেডিট হইল কে? ক্রয় ফেরত ক্রেডিট হইল। ঠিক তেমনি ভাবে আমরা যদি 18 তারিখের জাবেদাটা করি তাহলে কি অবস্থা হবে? একই রকম ভাবে নামটা পরিবর্তন হবে, ইরফান ট্রেডার্স, পাওনাদার ইরফান ট্রেডার্স হিসাব হবে পাওনাদার ইরফান ট্রেডার্স হিসাব ডেবিট, আর ইয়ে হবে ক্রেডিট। তো শিক্ষার্থীরা এই জাবেদাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা আজকের এই যে খতিয়ান হিসাবগুলো করেছি। টাকার অঙ্ক তো হিসাব আমরা এখানে করলাম, কিভাবে টাকার অঙ্কগুলো আসলো। তো তোমরা খাতায় করে ফেলবে আশা করি। আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল আমরা গ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ।